সেদিনও বেরিয়েছি। অনেকটা পথ এসে হঠাৎ খেয়াল করলাম গাড়ির ব্রেক কাজ করছে না, কিছুতেই থামছে না। আর যা হবার তাই হলো, ঠুকে গেল গাছের সঙ্গে। তাও ভালো, কারো গায়ে ওঠেনি। দুপুরবেলা বলে রাস্তাঘাটে লোকজন একদম নেই বললেই চলে। আমার গাড়ির ফ্রন্টে কাজটা আমার গাড়ির ফ্রন্টের কাজটা ভেঙে ভেঙে আমার সমস্ত গা হাত পা কেটে গিয়েছে। মাথা লেগেছে স্টিয়ারিং এ। ফোঁটা ফোঁটা রক্ত শরীর চইয়ে সিটে পড়ছিল। টের পাচ্ছি। অসহ্য যন্ত্রণায় কাতর কাতর হয়ে সৃষ্টিকর্তাকে ডাকছিলাম, কেউ একজন আসুক, আমাকে বাঁচাক। তার কাছে সময় পর টের পেলাম কয়েকটি মেইলি আওয়াজ। আমার হুঁশ তখন বিপন্ন। দেখছি, শুনছি, কথা বলার শক্তি নেই। কলেজ ইউনিফর্ম পরা 3-4টা মেয়ে এসে ঘিরে ধরেছে আমার গাড়িটাকে। তার মধ্যে একটি মেয়ে দরজা খুলে আমার কাছে এলো। আমাকে এই যে শুনছেন এটা বলে ডাক দিল অনেকবার। আমি কোনো মতে তাকিয়ে আমি কোনো মতে তাকিয়েছি কেবল। ভ্রু ভিজে চোখের পল্লব তখন পাথর সমান ভারী। ঝাপসা দৃষ্টিতেও মেয়েটির মুখের আদল বুঝতে পারি। তারপর জ্ঞান হারাই। যখন চেতনা ফিরল তখন নিজেকে আবিষ্কার করলাম হসপিটালের বেডে। সমগ্র গায়ে ব্যথা যন্ত্রণায় চিনচিন করছিল। হাত পা নাড়ানোর জোর অবধি হাত পা নাড়ানোর জোর অবধিও পাচ্ছিলাম না। অল্প সময় মাত্র কেবিন ভরে গেল। মা কাঁদছিলেন, অব্র চিন্তিত। আত্মীয় স্বজন, ব্যবসার লোকজন যে যেখান থেকে পারলো দেখতে আসলো। খোঁজ নিল। কি কথা? খোঁজ নিল। কথা বলতে পারলাম তারও 2 ঘন্টা পর। আমার বারবার স্পষ্ট সেই মেয়েটির কথা মনে পড়ছিল। সেই মেয়েটি যে আমার রক্তাক্ত গাল চাপড়ে আমাকে ডাকছিল। সেই কণ্ঠস্বর যা ঝংকারের মতো বাজছিল আমার কানে। আমি তৎক্ষণাৎ ডক্টরকে প্রশ্ন করলাম, আমাকে হসপিটালে কে আনলো? জানতে পারলাম কতগুলো কলেজ পড়ুয়া মেয়ে সিএনজি করে এনেছে আমাকে। শুধু তাই নয়, তার মধ্যে একটি মেয়ে আমাকে রক্তও দিয়েছে। তাই খুব আগ্রহ নিয়ে মেয়েটির ডিটেলস জানতে চাইলে তিনি নাম ছাড়া কিছুই বলতে পারেননি। আর সেই নাম সেজুতি। এটুকু বলেই উনি আমার দিকে তাকালেন একবার। আমার ঠোঁট নিজের শক্তিতে আলাদা হয়ে বসে আছে। উনি আবারও বলতে শুরু করলেন, আমার সুস্থ হতে প্রায় 1.5 মাস লেগেছিল। সবল হয়ে সবার প্রথমেই মেয়েটিকে খুঁজবো, এ আমার আগে থেকেই ঠিক করা। লোক লাগালাম, ওই রোডের আশেপাশের সব কলেজেও খোঁজ নিলাম, পাইনি। হঠাৎ একদিন অব্র আমাকে জানালো ও একটি মেয়েকে ভালোবাসে, আরিশা নাম। মা ছবি দেখতে চাইলেন, ও দেখালো। পরপর নিয়ে এলো আমার কাছে। আমার মনোযোগ অতটাও ছিল না। আমি তখন বের হওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। অব্র আরিশার ছবি দেখাচ্ছিল। এমনকি ওর বাবা মা এক পর্যায়ে বলল এটা ওর ছোট বোন সেজুতি। নাম শুনে আতকে তাকালাম আমি। তরিং বেগে ফোনের স্ক্রিনে মন দিলাম। আরিশার সাথেই সেই মেয়েটি যার মুখচ্ছবি আমি দেখেছিলাম। সেদিনের থেকে আজ ভালো করে দেখলাম। সঙ্গে সঙ্গে আমার মস্তিষ্কে গেঁথে গেল যেন আমার চিনতে একটু অসুবিধে হয়নি। কেন হয়নি? অনেকগুলো দিন পেরিয়েছে, ভুলে যাওয়ার কথা ছিল, তবুও হয়নি। আশ্চর্য না? এটাই সেই মেয়ে যে আমায় রক্ত দিয়েছে, আমায় বাঁচিয়েছে। কাঙ্ক্ষিত মানুষটিকে খুঁজে পেয়ে আমার আনন্দ বাঁধ ভাঙা। কিন্তু দুর্ভাগ্য প্রকাশ করতে পারেনি। পাশে অভ্র বুঝে নেয়। শুধু জিজ্ঞেস করলাম কোন কলেজে পড়ে। অভ্রর থেকে জেনে আমি তৎক্ষণাৎ খোঁজ লাগালাম। পেয়েও গেলাম একদিনের মাথায়। মেয়েটি তার বাড়ির কাছের একটা কোচিং সেন্টারে পড়তো। আমি প্রায় প্রত্যেকটা দিন তাকে দেখতাম। কলেজ আর কোচিং শেষের নির্ধারিত সময় তাকে দেখতে যাওয়া আমার দৈনন্দিন রুটিনে পাল্টালো। কেন যেতাম, কেন দেখতাম, এসবের উত্তর আমার কাছে ছিল না। শুধু জানতাম ছোট্ট মেয়েটাকে দেখতে আমার খুব ভালো লাগে, শান্তি পাচ্ছি খুব। আমি কাছে যেতে চাইতাম বহুবার, কিন্তু পারেনি, সংকোচ হতো। আর এর আগে কখনো এরকমটা আমার সাথে ঘটেনি। তার উপর সে আবার ছোট। আর সেই সংকোচ কাটাতে কাটাতে 1 বছর পার হলো। এর পরপরই অব্র এসে জানালো আরিশার বিয়ে ঠিক হয়েছে। বাবা আমার সঙ্গে বিয়ের কথা বলে বলে ক্লান্ত, তাই সিদ্ধান্ত নিলেন অব্রর বিয়েই আগে হবে। আমি সায় জানালাম, সাথে আগ্রহ নিয়ে বললাম কারই প্রস্তাব নিয়ে গেলে কেমন হয়। দুজনেই রাজি হলো। আমার তখন অন্য চিন্তা, ভিন্ন উদ্দেশ্য। কখন মেয়েটির বাসায় যাব আর তাকে দেখব, একদম সামনে থেকে দেখব। রাস্তা ফুরলো বড্ড দেরি করে। গিয়ে দেখলাম সেই বহু কাঙ্ক্ষিত মানুষটি দরজার সামনে দাঁড়িয়ে, হাতে গোলাপ জলের সাদা কৌটা, পরনে পিঙ্ক চুড়িদার।
কি অপরূপ লাগছিল। কিন্তু কি জানেন, আমি রুদ্র রোশন চৌধুরী, নিজের অনুভূতি চেপে রাখার কৌশল রপ্ত ছিল আমার। খুব সুন্দর এলোমেলো মনটাকে গুছিয়ে নিলাম। মেয়েটির সঙ্গে ধমকাধমকিও করলাম। কেন জানেন? সে যদি বোকার মতো চেয়ে থেকে দুই দিকে মাথা নাড়ালো। জানে না সে। আপনার ধৈর্য দেখতে পরীক্ষা করছিল আপনি কতটা হজম করতে পারেন, তবেই না বুঝবো এই মেজাজি রুদ্রটাকে ভবিষ্যতেও আপনি সামলাতে পারবেন। আপনাদের বাড়ি থেকে ফিরেই মাকে বিয়ের কথা জানিয়েছি। আপনার প্রতি অনুভূতি তখন রগে রগে বইছে আমার। একটা মুহূর্তে আপনি চলবেন যেন, একটা মুহূর্ত আপনি ছাড়া যেন আমার চলবেই না। খুব আশা নিয়েছিলাম আমাদের বিয়ে নিয়ে, অথচ শুনলাম আপনি বিয়েতে না করেছেন। তাহলে বলুন তো, মেনে নেই কি করে? আমি মেনেও নেইনি, তুলে নিয়ে বিয়ে করেছি আপনাকে। সম্পূর্ণ নিজের করেই ছেড়েছি। ঠিক করেছি না? আমার আঁখি বললে তিরতির করে নড়ছিল। কয়েক পল কথা বলতে পারেনি। 1 বছর আগের সব কথা এক এক করে স্পষ্ট মনে পড়ল। কোচিং থেকে ফেরার পথে আমাদের সামনে একটা গাড়ির প্রচন্ড জোরে গাছের সঙ্গে বাড়ি লেগেছিল। আমরা অনেকে ছিলাম, ভয় পেয়ে গেছিলাম প্রত্যেককে। হুঁশ ফিরতেই 3জন ছুটে গেলাম সেদিকে। বাকিরা ঝামেলা পোহানোর ভয়ে প্রস্থান নিল। ভেতরের লোকটি সারা মুখ তখন রক্ত মাখা, চেহারা ঠিক বোঝা যায়নি। লোকটাকে বাঁচাতে হবে ভাবতে থাকা আমার মস্তিষ্ক খেয়ালও করেনি ভালো করে। কয়েকজন মিলে ওনাকে হাসপাতালে নিতে সক্ষম হই। ডাক্তার জানালেন ওনার অবস্থা খারাপের দিকে, রক্ত লাগবে। আমি চটপট করে বলে দিলাম আমার থেকে নিন। ওই দিন আপুর জন্মদিন থাকায় বাড়ি থেকে একের পর এক ফোন আসছিল। হাসপাতালে আছি বলতে পারছিলাম না, অথচ সারা জামা ভর্তি লোকটার রক্তে। যখন শুনলাম রোগীর অবস্থা ভালো থেকে ফিরে এলাম বাড়িতে। রক্ত নিয়ে হাজারটা প্রশ্নের উত্তর দিতে হয়েছিল। তারপর একদিন লোকটাকে দেখতে যেতে গেলেও শুনলাম ওনার বাড়ির লোক ওনাকে অন্য ক্লিকে শিফট করেছে, যেটা বেশ দূরে। আমি আর চাইনি, ফিরে আসি। পরপর দিন কেটে গেল, ভুলে গেলাম সেই দিনের ঘটনা। অথচ এই লোকটাই ছিল রুদ্র। আমি তখনও হাঁ করেছি। 1 বছর ধরে ভালোবাসেন আমায়? উনি মাথা দোলালেন। আমি ভাবছি, খুব ভাবছি। আড়াল থেকে একটা মানুষ আমায় ফলো করলো, রোজ দেখলো, আর আমি বোকার মতো টেরও পেলাম না। কি আশ্চর্য! আমার ভাবনায় ডুবে থাকা মন নড়ে উঠল ওনার হাতে পড়ছে। আমি তাকালাম। উনি গভীর চোখে চেয়ে বললেন, 1 বছর আপনার কাছে আসার অপেক্ষা করেছি, আপনি আসেননি। এখন আমি এলাম, কিন্তু ফিরিয়ে দেবেন, কাছে টানবেন না। আমি তৎক্ষণাৎ কিছু বলতে পারলাম না, চুপ করে রইলাম। উনি আবারও বললেন, একবার ভালোবেসে দেখুন, ঠকবেন না। আমার সময় লাগবে। দিলাম সময়। আদৌ সেই দিন আসবে কিনা কে জানে, যেদিন আমায় কাছে টেনে বলবেন ভালোবাসি রুদ্র। আজ আমাদের সংসারে 3 বছর, আর এখন আমি ওই মানুষটাকে পাগলের মতো ভালোবাসি। যত দিন পার হয় আমার ভালোবাসা আকাশের মতো সীমা ছড়ায়, পাহাড় ডিঙায়, তার সমুদ্র সম গভীরতা। এখন তার উষ্ণ বুকে মাথা না রেখে ঘুমালে আমার রাত কাটে না। ভীষণ ভোরে সবার আগে তার নিকটে চিবুক না দেখলে দিন ভালো যায় না। আমি প্রতিদিন একটু একটু করে তার প্রেমে পড়েছি, হয়ে উঠেছি তার প্রণয়িনী। আমার ইচ্ছে শেষ নিঃশ্বাস অবধি তার অন্তঃকরণে আমার অস্তিত্ব থাকুক, যেখানে তার প্রণয় রসে আমি সিক্ত হব বহুবার। লেখা শেষ করে সে যদি দাঁড়ে টানলো, একবার তাকালো দেয়ালে টাঙানো বিশাল ফ্রেমের ছবির দিকে। সেই ছবিটা যেটা বিয়ের দিন তুলেছিল রুদ্র। ক্ষীণ হেসে দাঁড়িয়েছে, আর সে যদি ঠোঁটে হাসি বিলুপ্ত। অথচ এটাই সে যদি সবচেয়ে পছন্দের ছবি। এই 3 বছরে 3 লক্ষ ছবির চেয়ে এটাতেই যেন সে খুঁজে পায় মিশ্র অনুভূতি। ভাগ্যিস সেই দিন উনি বিয়েটা করেছিলেন, না হলে এই চমৎকার মানুষটা হয়তো মিস হয়ে যেত। সে যদি প্রসন্ন শ্বাস টানলো। ডায়েরিতে ডায়েরিটাকে ডয়ারে রেখে
উঠে দাঁড়াতে না দাঁড়াতেই পেছন থেকে দুটো শক্ত হাত জড়িয়ে ধরলো। স্পর্শ পেতে সে যদি বুঝে ফেললো এটা কে, কখন এলেন। রৌদ্র তার চুলের ভাঁজে নাক কুচে জবাব দেয়, এক্ষুনি। ফ্রেশ হবেন না? তুমিই আমার ফ্রেশনেস। সে যদি লজ্জা পায় একটু চুপ থেকে বলে, শুনুন, হুম, ভালোবাসি। আমিও ভালোবাসি, তবে তোমার থেকেও বহুগুণ বেশি। এত কেন ভালোবাসে? রৌদ্র হাতের বাঁধন দৃঢ় হয় আরো। সে যদি কাঁধ থুতনি গুঁজে উত্তর দেয়, কারণ তুমি আমার সন্ধ্যা প্রদীপ, আমার সে যদি, আমার প্রণয়নে আসক্ত প্রণয়নী।